থ্রিল চার্জার ইউটিউব চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। তাহলে আমাদের পরবর্তী সমস্ত গল্প আপনার কাছে পৌঁছে যাবে। নমস্কার, টিম থ্রিল চার্জারে আপনাকে স্বাগত জানাই আরেকবার। আমরা টিম থ্রিল চার্জার আজকে আপনার জন্য নিয়ে এসেছি গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরি সিরিজের আরেকটি নতুন কাহিনী। লেখক আশু রায়ের কলমে গোয়েন্দা রুদ্রপ্রিয় সিরিজের আজকের কাহিনী লোমশ প্রাণী রহস্য। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি অভিক। গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরির চরিত্রে আপনাদের প্রিয় দীপম ঘোষ, মুখ্য ভূমিকায় দিব্যেন্দু দাস, দেবাঞ্জন, সৌরভ সাহা, বর্ণালী, দিব্যেন্দু গোস্বামী, সাগর পাঠক এবং আমি অভিক। শব্দ সংযোজনে সুদেশনা, আবহ নির্মাণ কৌশিক বসু, প্রচ্ছদ নির্মাণে শ্রাবর্ণ ফ্রম স্ক্রিবলিং মাইন্ড। তাহলে চলুন আর দেরি না করে শুনে ফেলা যাক আমাদের আজকের গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরি সিরিজের কাহিনী। লেখক আশু রায়ের কলমে লোমশ প্রাণী রহস্য। কিছুদিন ধরে রুদ্রপ্রিয় একটা কেস নিয়ে খুবই ব্যস্ত ছিল, আর এদিকে আমারও লেখালেখির বেশ চাপ ছিল। একটা সাপ্তাহিক পত্রিকার জন্য খুব অল্প দিনের মধ্যে একটা লেখা লিখে দেওয়ার ছিল, সেটা আজকে এইমাত্রই শেষ হয়েছে। তাই শেষ কিছুদিন আমি রুদ্রর সঙ্গে থাকতে পারিনি। অবশ্য তার হাতে যে কেসটা ছিল সেটাও দিন দুয়েক আগে সমাধান হয়ে গেছে। প্রায় শেষ 15 দিন ধরে চলতে থাকা বৃহৎ লেখাটা শেষ করে আমিও যেন হাঁফ ছেড়ে বাঁচলাম। লেখার টেবিল থেকে উঠে আরাম কেদারায় নিজের শরীর এলিয়ে দিয়ে চোখ বন্ধ করলাম। সোনালি গোধূলি কেটে তখন বাইরে সবেমাত্র কালো অন্ধকারের আগমন ঘটেছে। দক্ষিণের খোলা জানলা থেকে ভেসে আসা ঠান্ডা বাতাস গায়ে এসে লাগছে। এই মনোরম পরিবেশকেই চোখ বুজে অনুভব করছিলাম আমি। ঠিক তখনই আমার ঘরে রুদ্রপ্রিয়র আগমন হলো। হাতে দুটো চায়ের কাপ নিয়ে ঘরে ঢুকে কাপ দুটো টেবিলের উপর রেখে আমাকে উদ্দেশ্য করে সে বলল, কি হে লেখক মহাশয়, লেখাটা অবশেষে শেষ করেছেন বুঝি? একটা লম্বা হাই তুলে আমি উত্তর দিলাম, শেষ। এবার রুদ্রপ্রিয় একটা চেয়ার নিয়ে আমার পাশে বসলো। তারপর টেবিলের উপর রাখা দুটো চায়ের কাপের একটা নিজের হাতে তুলে নিয়ে এবং অন্যটা আমার হাতে দিয়ে বলল, নাও খেয়ে নাও। আমি ওর হাত থেকে চায়ের কাপটা নিতে নিতে জিজ্ঞাসা করলাম, তা আজ তুমি চা নিয়ে এলে যে? রুদ্র চায়ে চুমুক দিতে দিতে বলল, তোমার বউটান রান্না করে একটু ব্যস্ত আছে, তাছাড়া আমি তোমার একটু খবরও নিতে এলাম। কাজের চাপে এতদিন দুজনেরই ঠিকমতো সময় হয়নি কথা বলার। হ্যাঁ, সেটা ঠিকই বলেছ। সে চায়ের কাপে আরও একটা চুমুক দিল। তারপর পকেট থেকে দুটো সিগারেট বের করে একটা আমার দিকে এগিয়ে দিয়ে অন্যটাতে আগুন ধরিয়ে নিজের মুখে গুজে নিয়ে তাতে একটা লম্বা টান দিয়ে তারপর বলল, চাটা শেষ করে তৈরি হয়ে নাও, একটু বেরোবো। সিগারেটটা তখন আমি সবে মুখে নিয়েছি। ওটাকে ওভাবে মুখে রেখেই বললাম, কোথায়? সেটা পরে বলছি। আমি তৈরি হয়ে আসছি, তুমিও তৈরি হয়ে নাও। আর হ্যাঁ, দেরি করো না কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি তৈরি হচ্ছি। 10 মিনিট পর নিচে চলে এসো, আমি গেলাম। কিন্তু কোথায় যাচ্ছি বলবে তো? আরে সেটা তো গেলেই বুঝতে পারবে। রুদ্র 10 মিনিটের কথা বলেছিল, কিন্তু মিনিট 5-এর মধ্যেই তৈরি হয়ে সে আমার ঘরে চলে এলো। যদিও আমি তার জন্যই অপেক্ষা করছিলাম। ঘরে ঢুকে সে বলল, কই হে, তৈরি হয়েছো? চলো চলো, তাড়াতাড়ি ফিরতে হবে আবার। বাড়ি থেকে বেরিয়ে 2 পা হেঁটেই ট্যাক্সি ডেকে নিল রুদ্রপ্রিয়। তারপর ট্যাক্সি ড্রাইভারকে ঠিকানা বলে আমাকে উদ্দেশ্য করে বলল, বসো। আমার মনে তখনও একটু আধটু কৌতূহল হচ্ছিল বইকি, কিন্তু আমি আর কথা না বাড়িয়ে রুদ্রর কথা মতোই ট্যাক্সিতে বসে বললাম। মিনিট 20 পরেই একটা জুয়েলারি দোকানের সামনে এসে দাঁড়ালো ট্যাক্সিটা। নামো বৃষ্টি। আমি একটু অবাক হয়েই তাকে জিজ্ঞেস করলাম, আমরা এখানে কোথায় যাব? ওই গয়নার দোকানটায়। হঠাৎ গয়নার দোকানে যাচ্ছ যে?
আমার কথার উত্তরে রুদ্রপ্রিয় একটু মুচকি হেসে বলল, আগামীকাল যে তোমার বৌঠান আর আমার বিবাহবার্ষিকী সেটা বেমালুম ভুলে গেছো বৃশ্চিক বাবু? উত্তরে আমি একটু লজ্জা পেয়ে বললাম, এই যা, সত্যিই ভুলে গেছিলাম যে। ইস। রুদ্র আবারও সেই একই রকম মুচকি হাসি হেসে আমার কথার উত্তরে বলল, থাক থাক থাক, আর লজ্জা পেতে হবে না, আমি নিজেও ভুলে গেছিলাম, হঠাৎ মনে পড়লো তাই রক্ষে। যাই হোক, এটা আবার তোমার বৌঠানকে বলো না কিন্তু। গয়নার দোকান থেকে রুদ্র বৌঠানের জন্য সুন্দর দেখে একটা কানের দুল নিল। আমি ভাবতাম রুদ্র মেয়েদের গয়নার ব্যাপারে অতটা বোঝে না, কিন্তু এ ব্যাপারেও যে তার বিস্তর জ্ঞান আছে সেটা আজ প্রথম জানলাম। যাই হোক, আমরা বাড়ি ফিরলাম মিনিট 30 পর। ফেরার সময় রাস্তায় রুদ্র আমাকে আরও একবার সাবধান করে দিল যেন আমি মনের ভুলেও বৌঠানকে এই উপহারের কথা না জানাই, কারণ সে বৌঠানকে সারপ্রাইজ দিতে চায়। আমি মুচকি হেসে তাকে বললাম, চিন্তা করো না, এইটুকু সিক্রেট তো আমি রাখতেই পারি। কেনাকাটা শেষে একটা ট্যাক্সি নিয়ে আমরা আবার বাড়ি ফিরে এলাম। দরজার সামনে এসে দুবার কলিং বেল বাজানোর পর হরিরাম এসে দরজা খুলে দিল। দরজার ওপাশে দাঁড়িয়েই রুদ্রপ্রিয় একবার ঘরের মধ্যে চারিদিকে চোখ ঘুরিয়ে নিল, তারপর চাপা স্বরে হরিরামকে জিজ্ঞেস করল, হরিরাম, এই প্রতিমা কোথায়? রুদ্রর কথার উত্তরে হরিরাম একটু উচ্চস্বরেই বলে উঠল, আগে বউ ঠাকুরন। হরিরাম তার কথা শেষ করতে পারল না, তার আগেই রুদ্রপ্রিয় তাকে থামিয়ে দিয়ে বলল, আস্তে 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 কথা বলো হরিরাম। রুদ্রর কথা শুনে হরিরাম একবার রুদ্রপ্রিয়র দিকে সন্দেহর চোখে তাকালো, তারপর গলা নামিয়ে বলল, আগে বউ ঠাকুরন তো রান্নাঘরে আছে। ততক্ষণে আমরা ঘরের ভিতরে প্রবেশ করেছি। রুদ্রপ্রিয় আরও একবার ঘরের চারিদিকে তার নজর ঘুরিয়ে নিল, তারপর হরিরামকে উদ্দেশ্য করে বলল, ঠিক আছে, তুমি এখন যাও। রুদ্রপ্রিয়র আদেশ মতো হরিরাম সামনের দিকে এগিয়ে গেল, কিন্তু 2 পা এগিয়েই আবারও ফিরে আসলো আমাদের সামনে। সামনে এসে দাঁড়ানোর পর রুদ্র তাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল, আর কিছু বলবে? আগে একটা কথা বলতে তো ভুলে গিয়েছিলাম, আপনার সাথে একজন দেখা করতে এসেছিল। রুদ্রপ্রিয় প্রশ্নোত্তর দৃষ্টিতে চাইল হরিরামের দিকে, তারপর বলল, কে দেখা করতে এসেছিল? কি নবীন না নগেন না, কি যেন একটা নাম, ওই বৈঠকখানায় বসে আপনার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। হরিরাম চলে যাওয়ার পর রুদ্র আমাকে উদ্দেশ্য করে বলল, এই চলো তো বৃশ্চিক, দেখে আসি কে এলো। দোতলার ডান কোণের ঘরটা আপাতত বৈঠকখানা। কেউ বাড়িতে আসলে তাকে ওখানেই বসতে দেওয়া হয়। 2 পা হেঁটেই আমরা বৈঠকখানায় পৌঁছে গেলাম। সেখানে গিয়ে দেখি ঘরের ভেতরে সোফার উপরে একটা 22-23 বছরের ছেলে বসে আছে। আমরা ঘরে ঢুকতেই ছেলেটি উঠে দাঁড়িয়ে আমাদের নমস্কার জানালো। নমস্কার রুদ্রপ্রিয় বাবু, আমার নাম নবীন রায়। ছেলেটির উচ্চতা প্রায় 5 ফুট 7 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মুখে এখনও দাড়ি গোফের রেখা ঠিকমতো ফোটেনি, মুখে একটা চাপা কষ্টের ছাপ। রুদ্রপ্রিয় একবার ছেলেটাকে আপাদমস্তক পর্যবেক্ষণ করে নিল, তারপর আগত ছেলেটি অর্থাৎ নবীনকে উদ্দেশ্য করে বলল, নমস্কার নমস্কার, তুমি আমার থেকে বয়সে অনেক ছোট, তাই তোমাকে আমি তুমি করেই বললাম। আচ্ছা বলো, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি বলো। ছেলেটিকে দেখেই একটু চিন্তিত মনে হচ্ছিল, একটু ঘাবড়েই গেছিল হয়তো। রুদ্রপ্রিয়র কথার উত্তরে সে প্রথমে একটু আমতা আমতা করে বলল, একটু একটু জল পাওয়া যাবে? রুদ্র আমাকে উদ্দেশ্য করে বলল, এই বৃশ্চিক। হ্যাঁ দিচ্ছি। পাশের টেবিলেই একটা কাঁচের জগে জল রাখা ছিল। একটা গ্লাসে জল ঢেলে আমি ছেলেটির হাতে দিলাম। আমার হাত থেকে গ্লাসটা নিয়ে এক নিমেষে গ্লাসের সব জলটুকু শেষ করে গ্লাসটা টেবিলে রাখল সে। এতক্ষণ আমরা 3 জনই দাঁড়িয়েছিলাম। এবার রুদ্রপ্রিয় নিজে বসতে বসতে নবীনকে উদ্দেশ্য করে বলল, দাঁড়িয়ে রইলে কেন, বসো, বসে কথা বলি। আমরা 3 জনই বসলাম সোফার উপরে। এবার রুদ্রপ্রিয় আবার জিজ্ঞেস করল, হ্যাঁ এবার বলো। আমার বাবার নাম অনিন্দ রায়,
আমরা মধ্যম গ্রামে থাকি। আমার বাবা একজন বিজ্ঞানী। বেশ কয়েক বছর ধরে উনি বিজ্ঞান নিয়ে চর্চা করেছেন। এইটুকু বলে থামল নবীন। রুদ্রপ্রিয় এতক্ষণ চুপ করে শুনছিল নবীনের কথা। এবার সে তাকে জিজ্ঞেস করল, অনিন্দ্য রায়, নামটা একটু শোনা শোনা লাগছে। আমার বাবার নাম কিছুদিন আগেই পেপারে বেরিয়েছিল। হ্যাঁ, পেপারেই পড়েছিলাম বোধহয়। যাই হোক, তারপর বলো। আসলে আমার বাবাকে মাঝে মাঝে দেশ এবং রাজ্যের বাইরে যেতে হয় বিভিন্ন কারণে। এবারেও বাবা মাস চারেক আগে একটা বিজ্ঞান সম্মেলনের জন্য বেঙ্গালুরু গিয়েছিলেন, একটা বিশেষ আবিষ্কারের ব্যাপারে কাজ করতে। যদিও আমারও বাবার সাথে যাওয়ার কথা ছিল, তবে সামনে আমার পরীক্ষা থাকায় আমাকে এখানেই থেকে যেতে হয়েছিল। আমার মা নেই, উনি ছোটবেলাতেই মারা গেছেন, তাই বাধ্য হয়ে এখানে আমাকে একাই থাকতে হয়। তাই প্রায় প্রতিদিন কাজের শেষে বাবা ফোন করে আমার সঙ্গে কথা বলতেন। তবে শেষ কয়েকদিন বাবার থেকে কোনো টেলিফোন আসছে না, এমনকি আমিও বাবার সাথে যোগাযোগ করতে পারছি না। বাবার টেলিফোন নাম্বারটা বেজেই যাচ্ছে, কিন্তু কেউ ধরছেও না। যদিও মাঝে মাঝে দু একবার বাবার এমন হয় যে বাবা খুব ব্যস্ত হয়ে পড়ে, তাই তখন দুদিন আমার সাথে কোনো কথা হয় না তার। তবে সেক্ষেত্রে বাবা আমাকে ফোন করে জানিয়ে দেন যে আগামী দুদিন সে আমার সাথে তেমনভাবে যোগাযোগ রাখতে পারবেন না। তবে এবার বাবার তরফ থেকে কোনো ফোন আমি পাইনি, এমনকি আমি বাবাকে শেষ 2-3 দিন ধরে ট্রাই করেও তাকে ফোনে পাচ্ছি না। নবীনের কথাগুলো এক মনে শুনছিল রুদ্রপ্রিয়। এবার সে নবীনকে বলল, তোমার বাবা ঠিক কী বিষয় নিয়ে গবেষণা করছিলেন সেটা কি তুমি জানো? না, সে বিষয়ে আমার কিছু জানা নেই। আসলে বাবা সফলতা পাওয়ার আগে আবিষ্কারের বিষয়ে কাউকে কিছু বলতে চান না। বেশ, তবে তোমার বাবার সাথে আর কেউ গেছিল কি না সে বিষয়ে কিছু তুমি জানো? না, সে বিষয়ে তিনি আমাকে বলেননি, তবে আমার মনে হয় তিনি একাই গেছিলেন। আমি যতদূর জানি গবেষণার কাজটা তিনি একাই করেছিলেন। তুমি কখনো জিজ্ঞাসা করোনি যে তিনি কী নিয়ে গবেষণা করছে? ওই যে বললাম না, বাবা সফলতা পাওয়ার আগে কাউকে সে বিষয়ে কিছু বলতে চান না, এমনকি আমাকেও না। নবীনের কথা শেষ হওয়ার পর রুদ্রপ্রিয় কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বেশ কিছুক্ষণ ভেবে চিনতে সে বলল, শেষবার বাবার সাথে কখন তোমার ফোনে কথা হয়েছিল? 3 দিন আগে। সেদিন দুপুরের পর শেষবার কথা হয়েছিল বাবার সাথে আমার। রোজ রাতে ঘুমানোর আগে বাবা আমাকে একবার করে ফোন করে, তবে সেদিন ফোন না আসায় আমি একটু অবাক হই। তবুও আমি 2 দিন অপেক্ষা করার পর আমি যখন কল ব্যাক করি, তখন বাবার টেলিফোন বেরিয়ে যায়, অথচ ও প্রান্ত থেকে কোনো সাড়া পাই না। তারপর থেকে বাবাকে আমি আর ফোনে পাচ্ছি না। বেশ, তা তুমি পুলিশের কাছে যাওনি? আসলে রুদ্রপ্রিয় বাবু, সত্যি বলতে পুলিশের কাছে আমি ঠিক ততটা ভরসা পাচ্ছি না। তাছাড়া যেহেতু অন্য রাজ্যের ব্যাপার, পুলিশ করলে এই কাজ অনেকটা সময় সাপেক্ষ হবে। তাই যদি আপনি এই কেসটা নিতেন তাহলে আমার খুব উপকার হতো। ঠিক আছে, তুমি তোমার বাড়ির ঠিকানাটা লিখে দিয়ে যাও আমার কাছে। কাল সকালেই আমি তোমার বাড়িতে যাব। অনেক ধন্যবাদ আপনাকে রুদ্রপ্রিয় বাবু। রুদ্রপ্রিয়কে ধন্যবাদ জানিয়ে নবীন বাইরে বেরিয়ে গেল। আমি এতক্ষণ ওদের কথা চুপ করে শুনছিলাম। এবার রুদ্রপ্রিয় আমার দিকে একটা প্রশ্ন ছুড়ে দিল। সবটা শুনলে বৃশ্চিক? তা শুনলাম বই কি। তা কি মনে হয় নবীনের বাবা অর্থাৎ অনিন্দ্য রায়ের কি হতে পারে? আমার মনে হয় উনি কোনো সমস্যার মধ্যে পড়েছেন। আচ্ছা, উনি অসুস্থ হয়ে পড়েননি তো? আমার কথা শুনে রুদ্র কয়েক সেকেন্ড কি যেন ভাবল, তারপর অন্যমনস্ক হয়ে জবাব দিল, হ্যাঁ, সেটা অসম্ভব নয়। তবে সত্যি যদি তিনি এতটা অসুস্থ হয়ে যান যে তিনি তার একমাত্র ছেলেকে একটা ফোন করতে পারবেন না, তাহলে কি ওনার অসুস্থতার খবর ওনার আশেপাশের কেউ বুঝতে পারেননি? নইলে তারা নিশ্চয়ই একটা খবর পাঠাতেন বাড়িতে। সেটা তুমি ঠিকই বলেছ। তাহলে কি হতে পারে বলো তো? এবারও রুদ্র একই রকম অন্যমনস্ক হয়ে উত্তর দিল, কি হয়েছে সেটা সঠিক করে এখনই বলা না গেলেও ব্যাপারটা যে খুব সহজ এবং সাধারণ নয় তা আমি বুঝতে পারছি। যাই হোক, চলো কাল ওনাদের বাড়িতে গেলে ব্যাপারটা আর একটু ক্লিয়ার হবে, তারপর দেখা যাবে। তুমি কি বেঙ্গালুরু যাওয়ার কথা ভাবছো? সে প্রয়োজন হলে যেতে হবে বই কি। ওইটুকু একটা মাহারা ছেলের একমাত্র সম্বল ওর বাবা, তাই ওনাকে আমার খুঁজে দিতেই হবে। যাই হোক, চলো দেখি তোমার বউঠান কি করছে। তুমি যাও, আমি একটু আমার ঘর থেকে ঘুরে আসি।
এই বলে আমি ঘরে চলে এলাম। এতদিন ধরে যে লেখাগুলো লিখেছিলাম সেগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে নিলাম। কাল সকালে যখন রুদ্রর সাথে নবীনদের বাড়ি যাব তখন ওগুলোকে পোস্ট করে দেব। লেখাগুলোকে গোছাতে গোছাতে এবং ঘরের অন্যান্য টুকটাক কাজ করতে করতে ঘড়িতে রাত 10টা বেজে গেল। ঠিক তখনই বৌঠান আমাকে ডাকলো। এই যে ঠাকুরপো, আজকে খাওয়া দাওয়া করার প্ল্যান নেই বুঝি? চলো খেতে চলো, উনি কখন থেকে খাবার টেবিলে বসে তোমার জন্য অপেক্ষা করছেন। সাধারণত আমরা 9:30টার মধ্যে রাতের খাবার খেয়ে নিই, তবে আজকে কখন যে 10টা বেজে গেছে সেটা আমি খেয়ালই করিনি। তাই একটু লজ্জিত হয়ে আমি বৌঠানকে বললাম, এই রে, কাজ করতে করতে একদম খেয়াল করিনি যে 10টা বেজে গেছে কখন। ঠিক আছে, এখন তো চলো। হ্যাঁ হ্যাঁ, এই যাচ্ছি বলে আমি বৌঠানের সঙ্গে সঙ্গেই খাবার টেবিলের দিকে এগিয়ে গেলাম। সেখানে গিয়ে দেখলাম সত্যিই রুদ্র সেখানে বসে অপেক্ষা করছে আমার জন্য। আমি তার সামনে যেতেই সে আমাকে জিজ্ঞেস করলো, কি রে বৃশ্চিক, আজ এত দেরি হলো যে? আর বলো না, ওই টুকটাক কাজ করতে করতে খেয়ালই করিনি কখন 10টা বেজে গেছে। এই তোমাকে অপেক্ষা করানোর জন্য খুব দুঃখিত। ঠিক আছে ঠিক আছে, আর সরি বলতে হবে না, এখন খেয়ে নাও। আর কথা না বাড়িয়ে আমি চেয়ারে বসে পড়লাম। আর চেয়ারে বসতেই আমার নাকে একটা দারুণ সুগন্ধ অনুভব করলাম। তখনই আমার চোখ পড়ল টেবিলের ওপর রাখা একটা পাত্রের দিকে। তাতে লাল লাল ঝাল ঝাল কষা মাংস। আমার আর রুদ্রর দুজনেরই খুব প্রিয় এই জিনিসটা। বৌঠান রান্নাটা করেও দারুণ। আমরা দুজনেই গরম গরম ভাতের সাথে কষা মাংস বেশ তৃপ্তি করে খেলাম। পরদিন সকালে ঘুম ভাঙল সকাল 7টায়। ফ্রেশ হয়ে বাইরে এসে দেখলাম রুদ্র চেয়ারে বসে কাগজ পড়ছে। আমি তার পাশে গিয়ে আরেকটা চেয়ারে বসে তাকে উদ্দেশ্য করে বললাম, সুপ্রভাত বন্ধু। প্রত্যুত্তরে সে আমাকে বলল, সুপ্রভাত। তুমি ফ্রেশ হয়ে নিয়েছো তো? তোমার বউঠান এখনই চা নিয়ে আসবে, চাটা খেয়েই কিন্তু আমাদের বের হতে হবে। হ্যাঁ, আমি একদম তৈরি হয়ে এসেছি। বেশ, খুব ভালো করেছো। মিনিট দুয়েক রুদ্রর সাথে এটা ওটা নিয়ে আলোচনা করতে করতে বৌঠান চা নিয়ে চলে এলো। সামনের টেবিলে কাপ দুটো রেখে আমাদেরকে উদ্দেশ্য করে বলল, এই নাও চাটা, তোমরা খেয়ে নিও। বলে কয়েক সেকেন্ড কি যেন ভাবল। তারপর রুদ্রকে উদ্দেশ্য করে বলল, জল খাবার তো হয়েই গেছে, খেয়ে গেলে হতো না? রুদ্র এতক্ষণে এক মনে বিশেষ কোনো একটা খবর পড়ছিল। এবার খবরের কাগজ থেকে মুখ উঠিয়ে এসে বলল, এক্ষুনি খেতে ইচ্ছা করছে না, ওখান থেকে ফিরে এসে খাবো। তারপর টেবিলের উপর থেকে চায়ের কাপটা উঠিয়ে নিতে নিতে আমাকে বলল, এই বৃশ্চিক, নাও নাও নাও, চাটা খেয়ে নাও। আমিও তাড়াতাড়ি টেবিলের উপর থেকে চায়ের কাপ তুলতে তুলতে বললাম, হ্যাঁ হ্যাঁ, এই তো নিচ্ছি। চা খাওয়ার শেষে আমরা মধ্যম গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। ডোভার্স লেনের বাড়িখানা থেকে বেরিয়ে কিছুটা সামনে এগিয়ে এসে মধ্যম গ্রাম যাওয়ার জন্য আমরা একটা ট্যাক্সি নিয়ে নিলাম। ড্রাইভারকে ঠিকানা বুঝিয়ে দিয়ে আমরা আরাম করে বসলাম ট্যাক্সির মধ্যে। বেশ কিছুটা সময় ব্যয় হবে মধ্যমগ্রাম যেতে। এবার গাড়িটা স্টার্ট দিল। তারপর ধীরে ধীরে এগিয়ে চলতে লাগলো গন্তব্যের দিকে। গাড়িটি 2-5 মিনিট এগিয়ে যাওয়ার পর রুদ্র তার বুক পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে সেখান থেকে দুটো সিগারেট নিয়ে নিল। তারপর একটা সিগারেট নিজের ঠোঁটে গুজে দেশলাই জেলে সেটাতে আগুন দিয়ে অন্যটা আমার দিকে এগিয়ে দিল এবং নিজের হাতেই আমার সিগারেটটা জ্বালিয়ে দিল সে। তারপর মনের সুখে লম্বা লম্বা টান দিতে লাগলো। ট্যাক্সিতে করে যাওয়ার সময় রুদ্রর সাথে আমার একটা আলোচনা ছাড়া আর বিশেষ কিছুই হলো না। মধ্যমগ্রাম পৌঁছে অনিন্দ রায়ের বাড়ি খুঁজে পেতেও খুব একটা সমস্যা হলো না আমাদের। 2-1 কাছে জিজ্ঞেস করতেই তারা আমাদেরকে অনিন্দ রায়ের বাড়ি দেখিয়ে দিল। মধ্যমগ্রাম রেল স্টেশনের খুব কাছেই অনিন্দ রায়ের বাড়িটি। একটি সাদা দোতলা বাড়ি। বাড়ির সামনে বেশ কিছুটা জায়গাও আছে, সেখানেই 2-1টা ফল আর ফুলের গাছ শোভা পাচ্ছে। বাড়ির বাইরের দিকে একটা প্রধান দরজা আছে বটে, কিন্তু দরজায় কোনো দারোয়ান নেই। আমরা সোজা ভেতরে চলে গেলাম। সদর দরজার সামনে এসে রুদ্র কলিং বেলের সুইচ টিপল। কয়েক সেকেন্ডের মধ্যেই একজন বৃদ্ধ মতন মানুষ এসে দরজা খুলে দিল। লোকটির গায়ের রং শ্যামলা, বয়স 50-এর ঊর্ধ্বে হয়েছে।
শরীরে মাংস নেই বললেই চলে। দেখে মনে হলো লোকটি এ বাড়িতে কাজ করে। দরজা খুলে দিয়ে লোকটি আমাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। রুদ্র প্রশ্ন করল তাকে, আমরা অনিন্দ্যবাবুর ছেলে নবীনের সঙ্গে দেখা করতে এসেছি, সে কি বাড়িতে আছে? এইবার লোকটি মুখে একটু ভদ্রতার হাসি নিয়ে আমাদেরকে জিজ্ঞেস করলেন, আপনি কি রুদ্রপ্রিয় বাবু? উত্তরে রুদ্রপ্রিয় বলল, আগে হ্যাঁ, আমি রুদ্রপ্রিয় গিরি, আর উনি আমার বন্ধু বৃশ্চিক চট্টোপাধ্যায়। আপনি? আমার নাম মাখনলাল, আমি এ বাড়িতে কাজ করি, ছোট বাবুর দেখাশোনা করি। মাখনলালের কথার উত্তরে রুদ্র বলল, বেশ, আমরা ভেতরে আসতে পারি কি? আসেন বাবুরা আসেন, ছোট বাবু আপনাদের জন্যই বসে আছেন। এইটুকু বলে মাখনলাল ভেতরের দিকে হাঁটতে শুরু করলো। আমরাও তাকে অনুসরণ করে এগিয়ে গেলাম তার সাথে। সদর দরজা দিয়ে ঢুকে কিছুটা এগিয়ে গিয়েই দোতলায় ওঠার সিঁড়ি। সেই সিঁড়ি দিয়ে আমরা ওপর তলায় উঠে গেলাম। সিঁড়ি দিয়ে উঠে বাঁ দিকে এগিয়ে গিয়ে পরপর দুটো ঘর। দ্বিতীয় ঘরটির সামনে গিয়ে দাঁড়ালো মাখনলাল। বন্ধ দরজার বাইরে দাঁড়িয়েই সে হাঁক পারল, ছোট বাবু, ওরা এসে গেছেন। মাখনলালের গলা শুনেই দরজার ওপাশ থেকে নবীন এগিয়ে এসে দরজা খুলে দিল। আর দরজা খুলেই আমাদের দেখতে পেয়ে রুদ্রকে উদ্দেশ্য করে বলল, আপনারা এসেছেন রুদ্রপ্রিয় বাবু, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আসুন আসুন, ঘরে আসুন। নবীন ঘরে আসার কথা বলল বটে, কিন্তু রুদ্র সেখানে দাঁড়িয়ে থেকেই তাকে বলল, তোমার ঘর পরে দেখবো, আগে তোমার বাবার ঘরটা দেখে আসি। আচ্ছা চলুন, ওই পাশের ঘরটি বাবার ঘর। দাঁড়ান, ও ঘরের চাবিটা নিয়ে আসি। এইটুকু বলে নবীন আবার ঘরের মধ্যে ঢুকে গেল। তারপর কয়েক সেকেন্ডের মধ্যেই চাবি নিয়ে ফিরে এসে এগিয়ে গিয়ে পাশের ঘরের দরজা খুলে দিল। আমরা ঘরের ভেতরে ঢুকতেই কেমন একটা অদ্ভুত গন্ধ বেরিয়ে আসলো ঘর থেকে। ঘরে ঢুকতেই রুদ্র নবীনকে জিজ্ঞেস করলো, তোমার বাবা যাওয়ার পর থেকে ঘরটা বন্ধ ছিল, তাই না? হ্যাঁ, উনি কলকাতা ছেড়ে যাওয়ার পর দিনই আমি ওনার ঘরটা বন্ধ করে রেখেছিলাম। এতদিন পর আজকে খোলা হলো সেটা। কয়েক সেকেন্ড এদিক ওদিক দেখে নেওয়ার পর রুদ্র নবীনকে উদ্দেশ্য করে একটা জানালার দিকে আঙুল নির্দেশ করে বলল, ওই জানলাটা খুলে দাও, তাহলে এই গন্ধটা বেরিয়ে যাবে। রুদ্রর কথা মতোই নবীন দক্ষিণের জানালাটা খুলে দিল। রুদ্র এই ঘরে থাকা প্রতিটা জিনিসপত্র খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। এটা ওটা নানা রকম ছোটখাটো জিনিস, যেমন ডায়েরি, বই ইত্যাদি হাতে নিয়ে নেড়েচেড়ে দেখতে দেখতে দেওয়ালে ঝোলানো একটা ছবির সামনে এসে দাঁড়িয়ে পড়ল। তারপর দেওয়ালে ঝোলানো সেই ছবিটি ভালো করে দেখতে লাগলো। রুদ্র মিনিট খানেক ছবিটার দিকে দেখার পর নবীন পিছন থেকে বলে উঠল, উনি আমার বাবা, অনিন্দ রায়। নবীনের কথার উত্তরে রুদ্র ছবির দিকে তাকিয়ে থেকেই বলল, সেটা বুঝতে পেরেছি, কিন্তু আমি দেখছি তোমার বাবার ডান পায়ের বুড়ো আঙুলটা। এইটুকু বলে রুদ্র ছবিটার দিকে আরেকটু এগিয়ে গেল। ঠিক তখনই নবীন আবারও বলে উঠল, হ্যাঁ, বাবার ডান পায়ের বুড়ো আঙুলটা একটু বাইরের দিকে বেঁকা। বাবার কাছে শুনেছি ছোটবেলায় ফুটবল খেলার সময় নাকি একবার বাবার আঙুলটা ভেঙে গেছিল, তারপর থেকে ওটা ওইভাবেই বেঁকে গেছে। প্রায় মিনিট দুয়েক ধরে ছবিটা ভালো করে দেখার পর রুদ্র নবীনকে উদ্দেশ্য করে বলল, বেশ, চলো আমরা বাইরে যাই, বাইরে গিয়ে কথা বলি। হ্যাঁ চলুন, নিচে চলুন, ওখানে গিয়ে বসে কথা বলা যাবে। আমরা আবারও সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম। এই জায়গাটা কিছুটা বৈঠকখানার মতো ব্যবস্থা করা। দুটো সোফা এবং কয়েকটি চেয়ার পাতা আছে সেখানে। আর একটা সোফায় আমরা দুজনে বসলাম, আর আমাদের ঠিক সামনে একটা চেয়ার নিয়ে বসলো নবীন। এরই মধ্যে মাখনলাল চা নিয়ে হাজির হলো। আমাদের জন্য যে নবীন চা আনাবে সেটা বোধহয় রুদ্র প্রত্যাশা করেনি, তাই একটু অপ্রস্তুত হয়েই সে নবীনকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, আরে আরে আবার এসব করতে গেলে কেন? উত্তরে নবীন লজ্জিত হয়ে বলল, আর এই সামান্যই করতে পারলাম রুদ্রপ্রিয় বাবু, নিন খেয়ে নিন। বলে দুটো চায়ের কাপ আমাদের দুজনের দিকে এগিয়ে দিয়ে তৃতীয়টি সে নিজের হাতে তুলে নিল। তারপর রুদ্রকে জিজ্ঞেস করলো, বলছিলাম আপনি কি কিছু ঠিক করলেন, মানে কিভাবে কি করবেন? রুদ্র তখন চায়ে চুমুক দিচ্ছিল। চায়ের কাপটা ঠোঁট থেকে নামিয়ে প্রথমে কিছুক্ষণ চুপ করে থাকলো সে।
তারপর যেন একটু চিন্তামগ্ন হয়েই বলল, আমাদেরও ব্যাঙ্গালোর যাওয়া ছাড়া আর কোনো উপায় আছে বলে আমার মনে হচ্ছে না, কিন্তু তার আগে আমাদেরকে একবার পুলিশে খবর দিয়ে রাখা উচিত। একটু পরে তুমি আমাদের সাথে থানায় চলো। আরও কিছুক্ষণ কথা বলে আমরা থানার দিকে রওনা দিলাম। থানায় গিয়ে ইন্সপেক্টর মানিকবাবুকে সম্পূর্ণ ঘটনাটা জানালো রুদ্রপ্রিয়। সমস্ত কথা শুনে মানিকবাবু বললেন, তাহলে আপনারা কবে যাচ্ছেন বেঙ্গালুরু? খুব তাড়াতাড়ি যেতে পারলেই ভালো হতো, কিন্তু এই মুহূর্তে ট্রেনের টিকিট পাওয়া যাবে কিনা সেটাই ভাবনা। সত্যি বলতে সেই জন্যই আপনার কাছে এসেছি। আপনারা কবে বেরোতে চাইছেন বলুন, টিকিটের ব্যাপারটা আমি দেখে দিচ্ছি। কাল বেরোতে পারলে সব থেকে বেশি ভালো হতো বোধহয়। ঠিক আছে, আপনারা চিন্তা করবেন না, আমি কথা বলে ইমার্জেন্সি টিকিটের ব্যবস্থা করিয়ে দেবো। বাহ, তাহলে তো খুব ভালো হয়। তা কটা টিকিট লাগবে আপনাদের? মোটামুটি 3টে টিকিটের প্রয়োজন। বেশ, হয়ে যাবে। আজ সন্ধেবেলায় আমি আপনার বাড়িতে টিকিট পাঠিয়ে দেবো। রুদ্র আরও কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই নবীন উঠে দাঁড়িয়ে ইন্সপেক্টর মানিকবাবুকে উদ্দেশ্য করে বলল, অনেক ধন্যবাদ আপনাকে। উত্তরে মানিকবাবু একটু মুচকি হেসে বললেন, আরে না না, এটা আমার কর্তব্য, মানুষের সাহায্য করাই তো আমার কাজ। আর তুমি চিন্তা করো না, তোমার সঙ্গে রুদ্রপ্রিয় বাবু যখন আছেন তখন তোমার বাবাকে উনি যেভাবেই হোক খুঁজে বের করবেন। আর রুদ্রবাবু, ওখানে যে কোনো রকম সমস্যা হলে আমাকে জানাবেন, আমি আপনাকে সাহায্য করার চেষ্টা করব। থানা থেকে বেরিয়ে নবীন বাড়ি ফিরে গেল। সকাল সকাল আমরা 3জন বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেব, তেমন কথাই হলো আমাদের। সন্ধ্যা হতে না হতেই মানিকবাবু 3টে বেঙ্গালুরু যাওয়ার টিকিট পাঠিয়ে দিলেন। কাল সকালে আমাদের ট্রেন। রুদ্র নবীনকে টেলিফোন করে জানিয়ে দিল সে কথা। সন্ধ্যাবেলায় আমি আমার ঘরে বসে একটা গল্পের বই পড়ছিলাম। ঠিক তখনই রুদ্র ঘরে এসে আমায় বলল, ভাই বৃশ্চিক, তুমি একটু থাকো, আমি তোমার বউঠানকে 2 দিনের জন্য বাপের বাড়িতে রেখে আসি। ব্যাঙ্গালোর থেকে ফিরে এসে আবার নিয়ে আসবো। আমার ফিরতে হয়তো একটু দেরি হবে, তুমি খেয়ে নিও, টেবিলে তোমার খাবার রাখা আছে। এইটুকু বলে রুদ্র বেরিয়ে গেল। বৌঠান যদিও আমাদের সঙ্গে যেতে চাইছিল, তবে এসব কাজে গেলে অনেক সময় এই আমাদেরকে অনেক বিপদের সম্মুখীন হতে হয়, আর সেই কারণেই রুদ্র বৌঠানকে আমাদের সাথে নিয়ে যেতে চায় না। সেবারও একবার বৌঠানকে নিয়ে গিয়ে দারুণ বিপদের মধ্যে পড়তে হয়েছিল রুদ্রকে। রুদ্র আসামিকে চিহ্নিত করার পর সেই আসামি বৌঠানের মাথায় বন্দুক ধরেছিল। রুদ্র যখন ফিরে এলো তখন রাত 10টা বাজে। আমি তখন এক মনে বই পড়ছিলাম। ঠিক তখনই আমার দরজায় 2টো টোকা দিয়ে বাইরে থেকে রুদ্র প্রশ্ন করল, ভাই বৃশ্চিক, ঘুমিয়ে পড়েছো নাকি? রুদ্রর গলার আওয়াজ শুনে আমি বিছানার উপর উঠে বসতে বসতে বললাম, না না, বই পড়ছিলাম, ভেতরে এসো, দরজা খোলাই আছে। রুদ্র আবারও বাইরে থেকে উত্তর দিল, না 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 না, এখন আর ঘরে আসবো না, তুমি ঘুমিয়ে পড়ো, কাল সকাল সকালে বেরোতে হবে আমাদের। আর হ্যাঁ, ব্যাগপত্র গুছিয়ে নিও। পরদিন সকালে আমাদের বাড়িতে নবীন এসে হাজির হলো। আমরাও তৈরি হয়েছিলাম। নবীন আসতেই একটা ট্যাক্সি ধরে আমরা বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। সকালবেলায় রাস্তা ফাঁকা থাকার কারণে স্টেশন পৌঁছাতে খুব বেশিক্ষণ সময় লাগলো না আমাদের। স্টেশন যাওয়ার কিছুক্ষণ পরেই আমাদের ট্রেন ঢুকে গেল। আমরা উঠে বসলাম ট্রেনে। ট্রেন বেঙ্গালুরু পৌঁছালো পরদিন সন্ধ্যায়। ট্রেন থেকে নেমে রুদ্র নবীনকে জিজ্ঞেস করলো, এবার আমাদের কোথায় যেতে হবে নবীন? রুদ্রর কথার উত্তরে নবীন বুক পকেট থেকে একটা ছোট্ট ডায়েরি বের করে সেটাতে লেখা ঠিকানাটা দেখে নিয়ে বলল, এখান থেকে 15 কিলোমিটার দূরে সীতারামগঞ্জ নামে একটা জায়গা আছে, সেখানেই থাকছিলেন বাবা। স্টেশনে তখন মানুষের ভিড় জমেছে। অন্ধকার ধীরে ধীরে ঘনিয়ে আসছে। তাই বোধহয় রুদ্র বলল, চলো আগে ট্যাক্সি করে নিই, বাকি কথা ট্যাক্সিতে বসে হবে। মিনিট 5 পর আমরা একটা ট্যাক্সি পেয়ে গেলাম। ট্যাক্সির মধ্যে উঠে বসার পর ট্যাক্সি ড্রাইভারকে ঠিকানা বুঝিয়ে দিল নবীন। ড্রাইভার গাড়ি স্টার্ট করতেই আমাদের ট্যাক্সিটা ধীরে ধীরে এগোতে শুরু করলো। প্রথম কয়েক মিনিট আমরা সবাই চুপ করেই ছিলাম। নীরবতা ভাঙল রুদ্র। নবীনকে উদ্দেশ্য করে সে জিজ্ঞেস করলো, আচ্ছা নবীন বাবু, একটা প্রশ্ন অনেকক্ষণ ধরে আমার মাথায় ঘুরছে। আপনার বাবা গবেষণা করার জন্য এই বিশেষ জায়গাটি কেন বেছে নিয়েছিলেন, সেই বিষয়ে কি আপনার কোনো ধারণা আছে? উত্তরে নবীন বলল, আসলে এখানে সুব্রমণিয়াম আইয়ার নামে বাবার এক বন্ধুর গবেষণাগার আছে। যদিও বাবারও নিজস্ব একটা গবেষণাগার আছে কলকাতাতে, তবে সেখানে এখানকার মতন উন্নত মানের জিনিস নেই। তাই এখানে গবেষণার কাজ করলে কাজের সুবিধা হয়। নবীনের কথাটা শুনে একটু অবাক হলো রুদ্র। সে নবীনকে জিজ্ঞেস করলো, ও আই সি,
কিন্তু তুমি তোমার বাবার সেই বন্ধুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করোনি? তার সঙ্গে যোগাযোগ করলেই তো তোমার বাবার খোঁজ পেয়ে যেতে। আসলে তিনি এখন এখানে থাকেন না। বছরখানেক আগেই তিনি আমেরিকায় পাড়ি দিয়েছিলেন, কিন্তু যাওয়ার আগে বাবাকে ওনার ওই গবেষণাগার ব্যবহার করার অনুমতি দিয়ে গেছেন। তাই বাবা এবার গবেষণা করার জন্য এই জায়গাটাকেই সঠিক মনে করেছিলেন। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। এইটুকু বলে আবারও সবাই চুপ হয়ে গেল। তারপর মাঝে মাঝেই নানা রকম আলোচনা হতে লাগলো আমাদের মধ্যে। দক্ষিণ ভারতের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে যেতে লাগলাম আমাদের গন্তব্য অর্থাৎ সীতারামগঞ্জের দিকে। আরও বেশ কিছুক্ষণ ট্যাক্সি চলার পর একটা জায়গায় এসে আমাদের ট্যাক্সিটা দাঁড়ালো। গাড়িটা নামার পর ড্রাইভার জানালো এটাই নাকি সীতারামগঞ্জ। ট্যাক্সি থেকে নেমে আমাদের আরেকটা সমস্যায় পড়তে হলো। নবীনের কাছে এই পর্যন্ত ঠিকানাটাই ছিল, এরপরে আমাদের কোন দিকে যেতে হবে তা জানা ছিল না তার। এবার থেকে আমাদের স্থানীয় লোকেদের উপরেই ভরসা করতে হবে। তাদের কাছে জিজ্ঞাসার মাধ্যমে আমাদের মিস্টার সুব্রামণিয়াম আইয়ারের বাড়িটা খুঁজে বের করতে হবে। আমাদের গাড়িটা যেখানে এসে থেমেছে সেটি একটি মোটামুটি বড় পিচ রাস্তা। জায়গাটাকে দেখে মনে হয় এটি শহরের কিছুটা বাইরের একটা অংশ, তবে এটাকে গ্রামও বলা চলে না। রাস্তায় দুপাশে নানা রকম সবুজ গাছ, কাছেই একটা বড় জলাশয়। দূর থেকে দেখা যাচ্ছে সামনে লোকালয়ও আছে। সব মিলিয়ে খুব মনোরম একটা পরিবেশ। আমরা তিনজন সেখানে দাঁড়িয়ে এদিক ওদিক একজন লোকের সন্ধান করছিলাম, তবে কাউকে দেখতে পাওয়া যাচ্ছিল না সেখানে। তাই আমরা ঠিক করলাম কিছুটা সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। আমাদের খুব বেশি অপেক্ষা করতে হলো না। কিছু দূর এগিয়ে গিয়েই আমরা রাস্তায় একজন লোককে দেখতে পেলাম। এখানের মানুষরা আমাদের ভাষা বুঝবে না এটাই স্বাভাবিক, তবে এনারা ইংরেজিটা খুব ভালোই পারে। রুদ্র ওনাকে ইংরেজিতেই প্রশ্নটা করলো, যদিও সবার বোঝার সুবিধার্থে আমি এখানে বাংলাতেই লিখছি। নমস্কার, আমার নাম রুদ্রপ্রিয়গিরি, আর ওনারা আমার বন্ধু। আমি এখানে সুব্রমণিয়াম আয়ার নামে এক ব্যক্তির খোঁজে এসেছি। তার বাড়িটা কোনটা বলতে পারেন? লোকটি প্রথমে কয়েক সেকেন্ড আমাদের দিকে ভালো করে দেখে নিল, তারপর বলল, ওয়ারাক্কাম, আমার নাম মহেশ। আপনি কোন সুব্রমণিয়াম আয়ারের কথা বলছেন বলুন তো? সুব্রমণিয়াম আয়ার, যিনি একজন নামকরা সায়েন্টিস্ট, ওনার কথাই জানতে চাইছি। ও আচ্ছা আচ্ছা, কিন্তু উনি তো এখন এখানে নেই, উনি আমেরিকাতে থাকেন। আসলে আমাদের এক বন্ধু গবেষণার কাজে কলকাতা থেকে এখানে এসেছিল গবেষণা করতে, তার খোঁজেই আমরা এখানে এসেছি। যদি সুব্রমণিয়াম আয়ারের বাড়িটা একটু দেখিয়ে দিতেন তাহলে আমাদের খুব ভালো হতো। রুদ্রর কথার উত্তর না দিয়ে লোকটি আমাদের উদ্দেশ্যে বলল, হ্যাঁ, মাস কয়েক আগে একটা লোক এখানে এসেছিলেন, তবে শেষ কয়েকদিনে তাকে আর দেখছি না। যাই হোক, এই রাস্তা ধরে সোজা কিন্তু এগিয়ে গিয়ে রাস্তার বাঁ দিকে দেখতে পারবেন ওনার বাড়িটি। বাড়ির ফলকে ওনার নাম লেখা আছে। লোকটির কথা মতন পিচ রাস্তা ধরে আমরা এগিয়ে গেলাম সামনের দিকে। মিনিট 10 হাঁটার পর রাস্তার বাঁ দিকে সত্যিই একটা দোতলা বাড়ি দেখতে পেলাম আমরা, আর সেই বাড়ির সামনের ফলকে বড় বড় করে ইংরেজিতে নাম লেখা আছে সুব্রামণিয়াম আইয়ার হাউস। আমরা এগিয়ে গেলাম সেই বাড়ির দিকে। বাড়ির বাইরের দিকে একটা প্রধান দরজা, আর সেই দরজার সামনে দাঁড়িয়ে আছে একজন দারোয়ান। রুদ্র দারোয়ানকে প্রশ্ন করল, একটু শুনবেন? বন্ধ দরজার পেছন দিকটায় একটা চেয়ার নিয়ে বসেছিল দারোয়ান। বোধহয় চেয়ারে বসে ঘুমিয়েই গিয়েছিল সে। এ বাড়িতে খুব একটা কেউ আসে না, তাই হয়তো তাকেও খুব একটা কাজ করতে হয় না, তাই চেয়ারে বসে বসেই সারাটা দিন কাটিয়ে দেয় সে। এবার রুদ্রর ডাকে চেয়ার ছেড়ে উঠে এলো সে। এসে রুদ্রকে জিজ্ঞেস করলো, হ্যাঁ বলুন। এটাই তো মিস্টার সুব্রমণিয়াম আয়ারের বাড়ি, আর এখানেই তো ওনার গবেষণাগার। হ্যাঁ, কিন্তু আপনারা কারা? হ্যাঁ, কিছুদিন আগে মিস্টার সুব্রমণিয়াম আয়ারের এক বন্ধু অনিন্দরা এখানে এসেছিলেন কি? বিগত কয়েক মাস ধরে এখানে তিনি গবেষণার কাজ করছিলেন। এবার দারোয়ান হাসি মুখে আমাদের দিকে এগিয়ে এলো আরও একটু, তারপর বলল, হ্যাঁ, উনি এখানেই কাজ করছিলেন। আপনারা অনিন্দবাবুর লোক? হ্যাঁ, আসলে আমি একজন গোয়েন্দা। আমরা কলকাতা থেকে এসেছি ওনাকে খুঁজতে। উনি কি এখানে আছেন? না, এতদিন এখানে ছিল, তবে সপ্তাহখানেক আগে উনি বেরিয়েছিলেন, তারপর আর ফিরে আসেননি। রুদ্র আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই নবীন সামনে এসে দারোয়ানকে উদ্দেশ্য করে বলল, নমস্কার, আমি নবীন রায়। অনিন্দ রায় আমার বাবা হন। শেষ কয়েকদিন ধরে আমি ওনাকে টেলিফোনে পাচ্ছি না। উনি বেরোনোর আগে কি আপনাকে কিছু বলে গেছিলেন সে কোথায় যাচ্ছেন?
নবীনের কথা শুনে দারোয়ান প্রথমে কিছুক্ষণ কি যেন ভাবল, তারপর বলল, উনি আমাকে তেমন কিছু বলে যাননি, শুধু যেদিন বাড়ি থেকে বেরিয়েছিলেন আমাকে বলে গেছিলেন যে ওনার ফিরতে রাত হবে, অথবা সে রাতে উনি বাড়ি নাও ফিরতে পারেন। দারোয়ানের কথা শুনে নবীনের মুখ শুকিয়ে গেল। দেখে মনে হলো ভিতর থেকে ভেঙে পড়েছে সে। রুদ্র এগিয়ে গিয়ে তার কাঁধে হাত রেখে তাকে আশ্বাস দিয়ে বলল, ভেঙে পড়ো না, তোমার বাবাকে আমি ঠিক খুঁজে বের করব। এইটুকু বলে তারপর আবার দারোয়ানকে উদ্দেশ্য করে বলল, আপনার সঙ্গে একটু কথা বলার প্রয়োজন ছিল, কিছু প্রশ্ন করতাম আপনাকে, করতে পারি কি? রুদ্রর কথার উত্তরে দারোয়ান দরজা খুলতে খুলতে আমাদের উদ্দেশ্যে বললেন, হ্যাঁ অবশ্যই করুন, আসুন ভেতরে এসে কথা বলুন। বলতে বলতেই দারোয়ান দরজা খুলে দিল। রুদ্র, আমি এবং নবীন আমরা তিনজনে ভেতরে ঢুকলাম। দারোয়ান আমাদের তিনজনকে 3টি চেয়ারে বসতে দিল। চেয়ারে বসার পর কয়েক সেকেন্ড চুপ করে থেকে তারপর দারোয়ানকে উদ্দেশ্য করে বলতে শুরু করলো রুদ্র। আপনার নামটা জিজ্ঞেস করা হয়নি। উত্তরে দারোয়ান হাসি হাসি মুখ করে বলল, আমার নাম গদাধর বিশ্বাস। ও, আপনি বাঙালি? আগে হ্যাঁ বাবু, আমি বাঙালি। বাহ, তাহলে তো খুব ভালোই হয় প্রশ্ন করতে। আসলে অনিন্দ্যবাবুর সঙ্গে ওনার ছেলে নবীনের গত 1 সপ্তাহ ধরে কোনো যোগাযোগ হচ্ছে না, সেই কারণেই আমরা ওনাকে খুঁজতে এসেছি এখানে। সপ্তাহখানেক আগেই উনি এই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন, তারপর আর ফেরেননি, সেটা তো আপনাদের বললাম। এখানে কি আর কেউ থাকতেন? না, এখানে উনি একাই থাকতেন। উনি কি একাই কাজ করছিলেন না ওনার সঙ্গে অন্য কেউ কাজ করছিল? হ্যাঁ বাবু, উনি একাই কাজ করছিলেন, তবে মাঝে মধ্যে একজন ওনার সাথে দেখা করতে আসতো। দারোয়ানের কথার উত্তরে রুদ্র একবার অন্যমনস্ক হয়ে কথাটা আওড়ালো। দেখা করতে আসতো? কে তিনি? ওনার নামটা আমার ঠিক মনে নেই বাবু, তবে শুনেছি উনি নাকি ম্যাজিক খেলা দেখায়। ম্যাজিক? একবার মনে করে দেখুন না, যদি নামটা মাথায় আসে। রুদ্রর কথায় দারোয়ান গদাধর যেন একটু ভাবনার মধ্যে পড়ে গেল। আকাশের দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড ভেবে উৎসাহিত হয়ে বলল, হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়েছে, ওনার নাম জাদুকর নন্দলাল। জাদুকর নন্দলাল? কোথায় যেন নামটা শুনেছি মনে হচ্ছে। এইটুকু বলে রুদ্রও যেন ভাবনায় হারিয়ে গেল। তবে ভাবনা চিন্তা করেও বোধহয় কোনো লাভ হলো না। তাই রুদ্র বলল, যাকে থাকছে সব। অনিন্দ্যবাবু এখানে যে ঘরে ঘুমাতেন এবং যেখানে উনি গবেষণা করতেন সেটা একটু দেখতে চাই, দেখানো যাবে কি? দারোয়ান প্রথমে একটু ইতস্তত করছিল। প্রথমে সে বলছিল যে বাইরের কাউকে গবেষণাগার দেখানোর নিয়ম নেই। অবশ্য সে যদিও তার নিজের জায়গায় সঠিক, তবে গবেষণাগারটা একবার ঘুরে দেখা রুদ্রর কাজের জন্য অত্যন্ত জরুরি। যদিও দারোয়ানকে রাজি করানোটা খুব একটা সমস্যার হলো না ওর পক্ষে। রুদ্রপ্রিয় মানিকবাবুর সাথে কথা বলে আগে থেকেই পারমিশনের ব্যবস্থা করিয়ে এনেছিল। সেই কাগজ দেখা মাত্রই দারোয়ান রাজি হয়ে গেল আমাদের ভেতরে যেতে দিতে। সে বলল, ঠিক আছে বাবু, আসুন, আগে বলবেন তো আপনারা পুলিশের লোক। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, চলুন একবার দেখি। দারোয়ানের সাথে আমরা বাড়ির ভেতরে প্রবেশ করলাম। বাড়ির নিচের তলায় সামনের দিকটা একটা বড় হলঘর। সেটা থেকে একটু এগিয়ে গেলে দুদিকে পাশাপাশি দুটো থাকার ঘর, আর তার ঠিক পাশে দিয়ে একটা সিঁড়ি উঠে গেছে দোতলায়। দোতলার এই ঘরটাকেই গবেষণাগার করা হয়েছে। সেখানে থাকার সময় আমরা দেখলাম গবেষণাগারের দরজাটা খুলে রাখা আছে। খোলা দরজা দিয়ে ভিতরে ঢুকে গেলাম আমরা। নানা রকম বৈজ্ঞানিক যন্ত্রপাতি সাজানো আছে সেখানে। টেস্ট টিউব, বিভিন্ন রকম অ্যাসিড, আরও কত কি। আমরা সেগুলোকেই দেখতে লাগলাম। রুদ্রর দিকে চোখ পড়তেই দেখলাম তার চোখ ঘুরছে ঘরের চারিদিকে। ক্রমশ কি যেন খুঁজে চলেছে সে। এদিক ওদিক দেখতে দেখতে হঠাৎ গবেষণাগারের একটা কোণের দিকে এগিয়ে গেল সে। সেখানে একটা আলমারি ছিল। সেই আলমারিটির সামনেই হঠাৎ হাঁটু গেড়ে বসল রুদ্র। তারপর আলমারির হাতল ধরে আলতো করে একটা টান দিল, আর টান দেওয়ার সাথে সাথেই আলমারির দরজা খুলে এলো। আলমারির মধ্যে কয়েকটা খাতাপত্র, আর একটা চামড়া দিয়ে বাঁধানো ডায়েরি, আর একটা ছোট টিনের বাক্স ছাড়া অন্য কিছুই নেই। সেগুলোকেই আলমারি থেকে বের করে নিল। সেগুলোকে একবার উল্টে পাল্টে দেখে নেওয়ার পর দারোয়ান অর্থাৎ গদাধরকে উদ্দেশ্য করে সে বলল, এই খাতাগুলো আমি নিয়ে যাচ্ছি। আবার উঠে দাঁড়ালো। তারপর আমাকে আর নবীনকে উদ্দেশ্য করে বলল, চলো বাইরে চলো,
এখানে আর তেমন কিছু দেখবার নেই। রুদ্রর কথা মতো আমরা বাইরে বেরিয়ে এলাম। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় রুদ্র দারোয়ানকে বলল, আমরা আবার আসবো। হ্যাঁ, আমরা চলে যাওয়ার পর অনিন্দবাবুর কোনো খবর পেলে আমাদেরকে জানাবেন প্লিজ। এটুকু বলে আমরা বেরিয়ে এলাম বাড়ি থেকে। নবীন এতক্ষণ চুপ করেছিল। এবার সে রুদ্রকে উদ্দেশ্য করে বলল, আমার বাবার কোনো বিপদ হয়নি তো রুদ্রবাবু? নবীনের কথায় স্পষ্ট ভয় অনুভব করতে পারলাম আমরা দুজনেই। কয়েক সেকেন্ড চুপ করে থেকে রুদ্র বলল, তোমাকে মিথ্যা আশ্বাস দেব না, তবে তোমার বাবার কোনো বিপদ হয়েছে কিনা সে ব্যাপারে এখনই বলা সম্ভব নয়। তবে কিছু যে একটা হয়েছে সেটা অস্বীকার করা যায় না, নাহলে উনি হঠাৎ করে হারিয়ে বা যাবেন কেন? তবে তুমি চিন্তা করো না, ভগবান না করুক যদি তোমার বাবার কোনো বড় বিপদ না হয়, তাহলে আমি তাকে ঠিক খুঁজে বের করব। নবীন আর কোনো উত্তর দিল না। আমি রুদ্রকে জিজ্ঞেস করলাম, তাহলে এখন কি করবে ভাবছো রুদ্র? হাঁটতে হাঁটতে রুদ্র যেন কিছু একটা ভাবছিল। আমার কথাতেই যেন তার সম্বিত ফিরল। উত্তরে সে বলল, ও হ্যাঁ, আপাতত একটা হোটেল নেব, খুব টায়ার্ড আছি, একটু বিশ্রাম নিয়ে তারপর ভাববো। আসার সময় আমাদের ট্যাক্সিটা যেখানে দাঁড়িয়েছিল সেখানে মিনিট দুয়েক অপেক্ষা করার পরই একটা ট্যাক্সি পেয়ে গেলাম আমরা। ট্যাক্সি করে রেল স্টেশনের কাছাকাছি একটা হোটেলে দুটো রুম নিয়ে নিলাম, একটা নবীনের জন্য এবং অন্য দুটো আমাদের দুজনের জন্য। রাত তখন প্রায় 9টা হয়েছে। রাতের খাবার খেয়ে আমরা দুজন শুয়ে পড়লাম, আর বিছানায় শোয়ার সাথে সাথেই আমার ঘুম এসে গেল। ঘুম ভাঙল মাঝরাতে। বালিশের পাশে খুলে রাখা হাত ঘড়িতে দেখলাম রাত প্রায় 2টো বাজে। ঘরের মধ্যে তখন ঘুটঘুটে অন্ধকার। বিছানার পাশে হাত দিয়ে অনুভব করলাম রুদ্র আমার পাশে নেই। আমি উঠে বসলাম বিছানার উপর। তারপর বেড সুইচটা অন করে দিয়ে ঘরের আলো জ্বেলে দিলাম। দেখলাম রুদ্র একটা চেয়ারের উপর চোখ বন্ধ করে বসে আছে। চেয়ারের সামনে মেঝেতে গবেষণাগারের ওই আলমারি থেকে নিয়ে আসার খাতাপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি যে অন্ধকার ঘরটাকে আলোকিত করলাম তাতে তার কোনো ভ্রুক্ষেপই নেই। কাছে গিয়ে তাকে ডাকলাম, রুদ্র, এই রুদ্র, এখানে বসে কি করছো? রুদ্র কোনো উত্তর দিল না। আমি তার কাঁধে আলতো করে একটা ধাক্কা দিলাম। এবার যেন তার সম্বিত ফিরল। চোখ খুলে সে ঘুরে তাকালো আমার দিকে। আমি আবারও জিজ্ঞেস করলাম তাকে, মাঝরাতে এখানে বসে কি করছো? ভাবছিলাম ঋষিক, ভাবছিলাম। কি এত ভাবছিলে? ভাবছিলাম যে কিভাবে এই কেসের সমাধান করব। আধার যে একদম কাটছে না ঋষিক, সবই কেমন ঘোলাটে লাগছে। জাস্ট একটা ক্লু যদি পেতাম তাহলেও সেটা নিয়ে এগোতে পারতাম, কিন্তু এক্ষেত্রে কিছুই পাচ্ছি না। ভেবেছিলাম এই ডায়েরি আর খাতাগুলোর মধ্যে হয়তো কিছু পাওয়া যাবে, কিন্তু এগুলোতেও তো তেমন কিছু নেই। চিন্তা করো না, কিছু একটা ব্যবস্থা ঠিক হবে। উত্তরে প্রথম কয়েক সেকেন্ড রুদ্র চুপ করে থাকলো। তারপর একটু অন্যমনস্ক হয়েই সে জবাব দিল, ব্যবস্থা আমাকে করতে হবে বৃশ্চিক, সেসব তো আর এমনি এমনি হয়ে যায় না। থাক, এখন বাদ দাও সেসব, চল একটু গড়িয়ে নি। রুদ্রর কথা মতো চেয়ার ছেড়ে উঠে আমরা বিছানার দিকে যাব। ঠিক সেই সময় আমার চোখ পড়ল টিনের বাক্সটার দিকে। সেদিকে তাকিয়ে আমি রুদ্রকে জিজ্ঞেস করলাম, আচ্ছা রুদ্র, ওই বাক্সটার মধ্যে কি আছে? রুদ্রপ্রিয় আমার চোখের চাহনি লক্ষ্য করে বাক্সটার দিকে তাকালো। তারপর একটু আফসোস করে বলল, এই যা, ওই বাক্সটার কথা তো একদম ভুলে গেছিলাম। দেখেছো কি ভুলো মন হয়েছে আমার। বলতে বলতে রুদ্র এগিয়ে গেল বাক্সটার দিকে। বাক্সটার কাছে গিয়ে বোঝা গেল তাতে একটা তালা ঝুললেও সেটা খোলা অবস্থাতেই আছে। রুদ্র বলল, সম্ভবত বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে অনিন্দবাবু এই বাক্সটা খুলেছিলেন। কোনো কারণে তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে এটা বন্ধ করতে তার মনে নেই। বাক্সটা খোলার পর দেখা গেল তাতে কয়েকটা ওষুধপত্র ছাড়া অন্য কিছুই নেই। এক এক করে রুদ্র সেগুলো বাইরে বের করতে লাগলো। জ্বরের ওষুধ, গ্যাসের ওষুধ, মাথা যন্ত্রণা, কাশির সিরাপ ইত্যাদি। 2-1 রকম ওষুধ বের করার পর এবার রুদ্র একটা কাচের শিশি বের করলো এবং সেটাকে হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখতে লাগলো। এটা কিসের ওষুধ রুদ্র? রুদ্র ওষুধের শিশিটা আরো একবার ভালো করে দেখে বলল, বুঝতে পারছি না বৃশ্চিক, এই ওষুধের সঙ্গে আমার আগে কখনো পরিচয় হয়নি।
এমনকি ওষুধের গায়েও তেমন কিছু লেখা নেই। পরদিন সকালে ঘুম ভাঙল রুদ্রর ডাকে। বৃশ্চিক, এই বৃশ্চিক, ওঠো ওঠো, ফ্রেশ হয়ে নাও, একটু বাইরে বেরোবো, চলো। একটা লম্বা হাই তুলে ঘুম জড়ানো গলায় বললাম, কোথায় যাবে? চা আর জল খাবারটা খেয়ে আসা যাক, চলো। মিনিট 10 মধ্যেই আমি তৈরি হয়ে নিলাম। নবীনকে ডাকলে সে আমাদের জানালো সে মিনিট 5 মধ্যেই আসছে। রুদ্র বাইরে দাঁড়িয়েছিল। আমি দরজা লক করে সবে বাইরে বেরোবো এমন সময় ঘরের মধ্যে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ পেলাম। দরজা খুলতেই দেখলাম অনিন্দ্য রায়ের বাড়ি থেকে আনা টেবিলের উপর রাখা ওষুধগুলোর মধ্যে একটা শিশি মাটিতে পড়ে ভেঙে গেছে। টেবিলের কোণায় নিচের দিকে চোখ পড়তেই একটা অদ্ভুত জিনিস দেখে আমি চমকে উঠলাম। নিজের অজান্তেই আমার মুখ থেকে একটা আর্তনাদ বেরিয়ে এলো। ওটা কি? আমার আর্তনাদ শুনে রুদ্র দৌড়ে এলো। কি হলো বৃশ্চিক? আমি মুখে কিছু বলতে পারলাম না, শুধু আঙুল দিয়ে ঘরের কোণের দিকটা দেখালাম। সেখানে একটা বড় ইঁদুরের মতো প্রাণী বসে আছে। তবে এমন অদ্ভুত ইঁদুর আমরা আগে কখনো দেখিনি। ইঁদুরের পশম যে এত বড় বড় হয় সেটা আমার আগে জানা ছিল না। তার শরীরে লম্বা লম্বা পশমগুলো নিচের দিকে ঝুলে আছে। রুদ্র আর কিছু না বলে ঢুকে গেল ঘরের মধ্যে। আমিও গেলাম তাকে অনুসরণ করে। আমরা ভেতরে যেতেই প্রাণীটি দৌড়ে পালিয়ে গেল। টেবিলের কাছে গিয়ে দেখা গেল একটা আধ খাওয়া পাউরুটি সেখানে পড়ে আছে, আর তার উপরে ভেঙে পড়া ওই শিশি থেকে গড়িয়ে পড়া ওষুধ এসে লেগেছে। রুদ্র সেটা হাতে তুলে নিল, তারপর নাকের কাছে নিয়ে গন্ধটা শুঁকে আনমনা হয়ে বলল, ওষুধটাই পাউরুটিতে লেগেছে, আর সেই পাউরুটিটি ওই ইঁদুরটি খেয়েছে। তাহলে কি ওষুধের প্রভাবেই? রুদ্রর কথা আমি শুনতে পেলেও কিছু বুঝতে পারলাম না, তাই জিজ্ঞেস করলাম তাকে, কি বলছো? না না না, কিছু না, চলো। কিছুক্ষণের মধ্যেই এসে গেল। সে আসার পর আমরা বাইরে বেরিয়ে এলাম। হোটেলের বাইরে এসে 2 পা হেঁটে একটা বাঙালি রেস্টুরেন্টে ঢুকে আমরা প্রথমে 3 জনের জন্য 3 কাপ চা অর্ডার করলাম। চা খেতে খেতে নবীন রুদ্রকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো, আপনি কি কোনো সমাধান বের করতে পারলেন? ক্ষমা করবেন রুদ্রবাবু, আপনাকে বারবার জিজ্ঞেস করছি, সত্যি বলতে আমার মন মানছে না। কেন জানি না আমার বারবার মনে হচ্ছে আমার বাবার কোনো বিপদ হয়েছে। উত্তরে রুদ্র বলল, না, আমি এখনো কিছু খুঁজে। এইটুকু বলেই চুপ করে গেল রুদ্র। রেস্টুরেন্টের বাইরের দিকের রাস্তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সে। তারপর হঠাৎ চেয়ার ছেড়ে উঠে বাইরের দিকে এগিয়ে যেতে লাগলো। আমি আর নবীন অবাক হয়ে একে অপরের দিকে তাকালাম। তারপর আমরাও চেয়ার ছেড়ে উঠে রুদ্রর পিছনে এগিয়ে যেতে লাগলাম। এই কি হলো, কোথায় যাচ্ছ? রুদ্র আমার কোনো কথার উত্তর না দিয়ে একইভাবে সোজা হেঁটে গেল রাস্তার ওপারে। আমরাও গিয়ে দাঁড়ালাম তার পাশে। দেখলাম রাস্তার পাশে দেওয়ালে একটা বড় পোস্টার টাঙানো। পোস্টারে লেখা আছে, বন মানুষের খেলা, সময় সকাল 11টা, পরিচালনায় জাদুকর নন্দলাল। মূলত এটা একটা সার্কাস। দেওয়ালে টানানো বড় পোস্টারে খানিকটা বন মানুষের মতো দেখতে একটা অদ্ভুত প্রাণীর ছবি। ছবিটা দেখলেই অবাক হতে হয়, কারণ এটা যে কোন জাতীয় প্রাণী তা বোঝা মুশকিল। সাধারণত শিম্পাঞ্জি, গরিলা এমন হয় না। সারা গায়ে পশম থাকলেও মুখের সামনের দিকটা পশমহীন হয়। তবে এই প্রাণীর এমন কোনো জায়গা নেই যেখানে পশম নেই। রুদ্রর চাহনি লক্ষ্য করে দেখলাম সেই বন মানুষের দিকেই গভীরভাবে দেখছে সে। এবার সে আরও একটু এগিয়ে গেল সেদিকে। তারপর আরও গভীরভাবে প্রাণীটির পায়ের দিকে কি যেন দেখতে লাগলো। এতক্ষণ আমরাও চুপ করে দেখছিলাম প্রাণীটিকে। এবার আমি রুদ্রকে জিজ্ঞেস করলাম, কি দেখছো অমন করে? রুদ্র পোস্টারের দিক থেকে চোখ না সরিয়েই আমাদের কথার উত্তর না দিয়ে তার পরিবর্তে বলল, তোমরা সার্কাস দেখতে যাবে? রুদ্রর কথায় আমি একটু অবাক হলাম বই কি। আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম, সার্কাস? এটা কি সঠিক সময় হবে সার্কাস দেখার? নবীন কি ভাববে? এবার রুদ্রপ্রিয় একটু মুচকি হাসল। তারপর বলল,
যদি বলি এই সার্কাসের সাথে এই কেসের সম্পর্ক আছে তাহলে? আমি রীতিমতো অবাক হলাম রুদ্রর কথা শুনে। এ কি বলছো রুদ্র? সার্কাসের সাথে কেসের সম্পর্ক কি? আমি জিজ্ঞেস করলাম তাকে। উত্তরে সে বলল, পরিচালকের নামটা কি লেখা আছে দেখো তো বৃশ্চিক। উত্তরে আমি বললাম, নামটা তো জাদুকর নন্দ। হঠাৎ মনে পড়ে গেল সুব্রামানিয়াম আইয়ারের বাড়ির দারোয়ান আমাদেরকে বলেছিল জাদুকর নন্দলাল অনিন্দবাবুর সঙ্গে মাঝে মাঝে দেখা করতে আসতো। রুদ্র আবারও বলল, কি মনে পড়লো? এবার বোধহয় বুঝতে পেরেছ। ঠিক হলো, সকাল 11টার সময় আমরা এই সার্কাস দেখতে যাব। সার্কাসটা হচ্ছে রেল স্টেশনের পাশেই একটা মঞ্চে। সকাল 10:30 আমরা পৌঁছে গেলাম সেখানে। মঞ্চের সামনে এসে দেখলাম সেখানে প্রচুর লোকজনের ভিড়। আমি রুদ্রকে বললাম, আমাদের বোধহয় আসতে দেরি হয়ে গেছে, পিছনের দিকের উঁচু সিটগুলো এখন আর পাওয়া যাবে না। রুদ্র মুচকি হেসে বলল, আমার সামনের সিটগুলোই লাগবে। এর কারণ আমি বুঝতে পারলাম না। সাধারণত পেছনের দিকের সিটগুলো উঁচুতে থাকে, তাই সেখানে বসলেই বেশি ভালো দেখা যাওয়াটাই স্বাভাবিক। যদিও আমি রুদ্রকে আর জিজ্ঞেস করলাম না সে ব্যাপারে, কারণ আমি জানি রুদ্র যা করে তার পিছনে কোনো না কোনো কারণ অবশ্যই আছে। যাই হোক, আমরা টিকিট কেটে সামনের দিকের 3টে সিট দখল করে বসলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পরেই জাদুকর নন্দলাল সহ সেই অদ্ভুত মূর্তিটি মঞ্চে উঠে এলো। খেলা শুরু হওয়ার মিনিট 2-এর মধ্যেই বুঝলাম এই প্রাণীটি মোটেও সাধারণ নয়। তার আচার আচরণ দেখে অবাক হতে হয়। সারা গায়ে বড় বড় কালো পশমে ভর্তি, সারা শরীরের আর কিছুই দেখা যায় না। তবে যে কোনো বুদ্ধিমান মানুষকে হার মানাতে সে বাধ্য। জাদুকর নন্দলালের বলা প্রত্যেকটা ইংরেজি কথা বুঝতে পারছে সে। নন্দলালের ইশারায় কঠিন কঠিন অঙ্কের সমস্যার সমাধান করে দিচ্ছে। ইংরেজি শব্দ লিখছে প্রাণীটি। এরকম ভাবেই চলল আরো বেশ কিছুক্ষণ। হঠাৎ রুদ্র উঠে দাঁড়িয়ে তালি বাজাতে লাগলো। তারপর চোখের ইশারায় আমাদেরকে উঠে দাঁড়াতে বলল। কোনো প্রশ্ন না করেই আমরা উঠে দাঁড়ালাম। সারা মঞ্চ জুড়ে তখন প্রায় কয়েক হাজার লোকের তালি বাজছে। তখনই হঠাৎ প্রাণীটি খেলা দেখাতে দেখাতে হঠাৎ করে দাঁড়িয়ে পড়ল। উঁচু মঞ্চ থেকে সে যেন সোজা আমাদের দিকেই তাকিয়ে রইল। আমরা দেখলাম তার চোখ যেন ক্রমশ ভিজে উঠছে। খুব ভালোবাসার মানুষ হারিয়ে যাওয়ার পর তাকে খুঁজে পেলে মানুষের যেমন অবস্থা হয়, ঠিক তেমন একটা প্রতিক্রিয়া দেখতে পেলাম আমরা প্রাণীটির মধ্যে। এবার হলো আরো এক অদ্ভুত কাণ্ড। প্রাণীটি ধীরে ধীরে নিচের দিকে নেমে আসতে লাগলো। মঞ্চে বসে থাকা মানুষ ভয়ে তখন চেঁচামেচি শুরু করেছে। কেউ কেউ বাইরে দৌড়ে পালাচ্ছে। আমারও এবার ভয় করতে লাগলো। রুদ্রকে দেখলাম সে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আমি ভয়ে উত্তেজিত হয়ে তাকে বললাম, পালাও রুদ্র পালাও, ও ওইদিকেই আসছে। উত্তরে রুদ্র বলল, দাঁড়াও, কোথাও যাবে না, কিচ্ছু হবে না তোমাদের। বলেই রুদ্র আমার আর নবীনের হাত শক্ত করে ধরে রইল। জাদুকর নন্দলাল হঠাৎ করে ঘটে যাওয়া এই ব্যাপারটা কি এতক্ষণ বুঝতে পারেননি, তাই এতক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল সে। ব্যাপারটা বুঝে ওঠার সাথে সাথেই 4 জন সিকিউরিটি প্রাণীটির পেছনে আসতে লাগলো তাকে ধরার জন্য। ততক্ষণে প্রাণীটি আমাদের একদম কাছে চলে এসেছে। আমাদের সামনে এসে দাঁড়িয়ে ভেজা চোখে নবীনের দিকে তাকালো সে। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে আমাদের সবাইকে অবাক করে নবীনের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো প্রাণীটি। আমি এর কিছুই বুঝতে পারলাম না, তাই রুদ্রর দিকে তাকালাম। আর তার দিকে তাকিয়েই বুঝলাম তার চোখে মুখে যেন একটা বিজয়ীর হাসি ফুটে উঠেছে। আমার মাথায় যন্ত্রণা করতে লাগলো। ততক্ষণে সিকিউরিটিরাও এসে গেছে প্রাণীটির কাছে। তারপর সবাই মিলে তাকে ধরে নিয়ে গেল। প্রাণীটিকে ধরে নিয়ে যাওয়ার পর রুদ্র আমাদেরকে বলল, চলো, কাজ হয়ে গেছে। এক্ষুনি আমার চোখের সামনে কি ঘটল, কেনই বা ঘটল, তার কিছুই বুঝতে পারলাম না। আমি আর নিজের কৌতূহল দমিয়ে রাখতে পারলাম না। রুদ্রকে জিজ্ঞেস করেই ফেললাম, ভাই রুদ্র, এটা কি হলো? কিছু তো বুঝতে পারলাম না। রুদ্র উত্তর দেওয়ার আগেই নবীন বলে উঠল,
সত্যি রুদ্রবাবু, আমি কিন্তু কিছুই বুঝতে পারলাম না, প্রাণীটি আমাদের দিকে এগিয়ে এলো কেন, আর কেনই বা আমার মাথায় হাত বুলিয়ে দিল। আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলাম জানেন রুদ্রবাবু, যখন প্রাণীটি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল তখন আমার সব ভয় কেমন যেন কেটে গেল। আশা করি খুব শীঘ্রই বুঝতে পারবে। এখন আমাদের খুব তাড়াতাড়ি হোটেলে যেতে হবে, এক্ষুনি একটা ফোন করা দরকার, নইলে সমস্যা হয়ে যাবে। তাড়াতাড়ি চলো তোমরা। হোটেলে ফিরে রুদ্র হোটেলের টেলিফোন থেকে একটা ফোন করলো। দূরে দাঁড়িয়ে থাকায় কাকে ফোন করলো সেটা জানতে পারলাম না। রুমের মধ্যে এসে রুদ্র ঘরের মধ্যে পায়চারি করতে লাগলো। তাকে দেখে মনে হলো সে যেন কোনো কিছুর অপেক্ষা করছে। মিনিট 20 মতন এমনই চলল। হঠাৎ আমাদের দরজার কলিং বেল বেজে উঠল। রুদ্র দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। আমরা উঠে গিয়ে দেখলাম কয়েকজন পুলিশ অফিসার দরজার ওপাশে দাঁড়িয়ে আছে। পুলিশদের মধ্যে একজন রুদ্রপ্রিয়কে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, আপনাদের মধ্যে রুদ্রপ্রিয়গিরি কে আছেন? আমি রুদ্রপ্রিয়গিরি, আমি আপনাদের ডেকেছি। আচ্ছা চলুন। রুদ্র হাতের ইশারায় আমাদের বুঝিয়ে দিল তার সঙ্গে আসতে। সিঁড়ি দিয়ে আমরা সবাই নিচে নেমে এলাম। নিচে নামার পর বুঝলাম হোটেলের সামনে একটা পুলিশের জিপ দাঁড়িয়ে আছে। জিপে উঠতে উঠতে রুদ্র আমাদেরকে বলল, এই বৃশ্চিক, তুমি নবীন উঠে পড়ো। পুলিশের গাড়িতে উঠতেই গাড়িটি দ্রুত গতিতে এগিয়ে যেতে লাগলো। মিনিট 20 মধ্যেই একটা বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো গাড়িটি। তারপর এক এক করে সমস্ত পুলিশেরা হাতে বন্দুক বের করে নিয়ে বাড়ির দরজার সামনে গিয়ে কলিং বেল বাজাতে লাগলেন। 2 বার কলিং বেল বাজানোর পর যিনি এসে দরজা খুলে দিলেন তিনি আর কেউ নন, স্বয়ং জাদুকর নন্দলাল। এতগুলো পুলিশ একসাথে ওনার দিকে অস্ত্র উঁচিয়ে রাখায় উনি একটু হকচকে গেলেন। কাপা কাপা গলায় বললেন, কি আপনারা আমার দিকে বন্দুক তাক করছেন কেন? উত্তরটা দিল রুদ্র। সে বলল, আপনার সেই অদ্ভুত প্রাণীটি কোথায়? নন্দলাল ঘুরে তাকালো রুদ্রর দিকে, তারপর কড়া মেজাজে বলল, এই মশাই, আপনি কোন হরিদাস পাল হে? কেন বলতে যাবো আপনাকে? ঠিক আছে, আর বলতে হবে না, আমরা নিজেরাই খুঁজে নিচ্ছি। এইটুকু বলে রুদ্র পুলিশ ইন্সপেক্টরের উদ্দেশ্যে বলল, আমার বিশ্বাস ওই প্রাণীটিকে আপনারা বাড়ির মধ্যে পেয়ে যাবেন। কয়েকজন কনস্টেবলকে বাড়ির মধ্যে পাঠিয়ে দিন খোঁজ করার জন্য। রুদ্রর কথা মতোই কয়েকজন কনস্টেবলকে বাড়ির মধ্যে পাঠিয়ে দেওয়া হলো। মিনিট 5 মধ্যে তারা উদ্ধার করে আনলো সেই প্রাণীটিকে। নন্দলালের চোখে তখন ভয়ের ছাপ। রুদ্র একবার কটমুটিয়ে তাকালো তার দিকে, তারপর প্রাণীটির কাছাকাছি গিয়ে তাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, কেমন আছেন অনিন্দবাবু? রুদ্রর কথা শুনে আমার এবং নবীনের উভয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এ কি বলছে রুদ্র? অদ্ভুত রকম লোমশ প্রাণীটি অনিন্দবাবু, বৈজ্ঞানিক অনিন্দবাবু, এটা কি করে সম্ভব? আমরা অবাক হয়ে দেখছিলাম সেদিকে। আমি ভাবছিলাম এবার কি প্রাণীটি সত্যি রুদ্রর কথার উত্তর দেবে? না, প্রাণীটি মুখে কোনো উত্তর দিল না, তবে হাতের ইশারায় বুঝিয়ে দিল যে সে কিছু লিখতে চায়। এটা বুঝতে পারা মাত্র রুদ্র আমার দিকে ঘুরে বলল, ব্যাগ থেকে একটা খাতা আর কলম বের করো বৃশ্চিক, কুইক। আমি খাতা আর কলম বের করে রুদ্রর হাতে দিলাম। রুদ্র সেটা এগিয়ে দিল ওই প্রাণীর দিকে। তারপর মিনিট খানেক খাতার মধ্যে কি যেন লিখল সে। তারপর খাতাটা রুদ্রর হাতে দিয়ে দিল। খাতাটার লেখা পড়ে রুদ্র জাদুকর নন্দলালকে উদ্দেশ্য করে বলল, ওষুধটা দিয়ে দিন নন্দলাল বাবু। কিসের ওষুধ? ভালো সাজার চেষ্টা করে কোনো লাভ নেই, আপনারই ক্ষতি। ভালো ভালো ওষুধটা দিয়ে দিন। বলছি তো আমার কাছে কোনো ওষুধ নেই। রুদ্র এবার ইন্সপেক্টর বাবুর দিকে ঘুরে দেখালো এবং মুখে শুধু বলল, ইন্সপেক্টর বাবু। রুদ্রর কথা শেষ হতে না হতেই ইন্সপেক্টর বাবু নন্দলালের গালে সপাটে এক থাপ্পড় বসিয়ে দিলেন। সুস্বাস্থ্যবান ইন্সপেক্টরের হাতের জোরালো এক থাপ্পড়ে রোগা নন্দলাল মাটিতে লুটিয়ে পড়ল। কি এবার দেবেন? এবার নরম হয়ে গেল নন্দলাল। সে কাঁদতে কাঁদতে বলল, আমাকে আমাকে মারবেন না প্লিজ। এইটুকু বলে নন্দলাল ঘরে ঢুকে গেল। মিনিট খানেকের মধ্যে একটা ইঞ্জেকশন নিয়ে ফিরে এলো সে। ইঞ্জেকশনটা ওই প্রাণীর হাতে তুলে দিল। তারপর ইঞ্জেকশনটা নিয়ে সে ঘরের ভিতর ঢুকে গেল। কিছুক্ষণের মধ্যেই যিনি বেরিয়ে এলেন তাকে দেখে আমরা রীতিমতো অবাক হলাম। কলকাতায় অনিন্দবাবুর বাড়িতে ছবিতে যে মানুষটাকে দেখেছিলাম
ইনি হুবহু সেই। অনিন্দবাবু এগিয়ে এসে জড়িয়ে ধরল নবীনকে, তারপর সামনে এসে বলল, অনেক ধন্যবাদ আপনাকে রুদ্রপ্রিয় বাবু। রুদ্র মুচকি হেসে বলল, ধন্যবাদ পরে দেবেন, আগে বলুন তো আপনার এমন অবস্থা হলো কি করে? আপনার বানানো ওই ওষুধ খেয়ে না? ঠিক ধরেছেন, এটা নিয়েই কাজ করছিলাম। কয়েক মাস আগে অন্য একটা ওষুধ নিয়ে কাজ করার সময় অ্যাক্সিডেন্টলি এই ওষুধটি তৈরি হয়ে যায়। একটা টিকটিকি কোনোভাবে এই ওষুধ খেয়ে নেয় এবং আপনি বিশ্বাস করবেন না, আমার সামনেই টিকটিকিটির সমস্ত দেহ বড় বড় পশমে পড়ে যায়। এই ঘটনার পর আমি আরো 2-1টি ছোট প্রাণীর ওপর এক্সপেরিমেন্ট করে দেখলাম সবার ক্ষেত্রেই একই রকম কাজ হচ্ছে। আমার মাথায় একটা বুদ্ধি আসলো, যদি মানুষের উপর কাজ করে তাহলে এই ওষুধ ভারতীয় সেনাদের জন্য খুবই কার্যকরী হবে। ভারতীয় সেনারা এই ওষুধ ব্যবহার করে বিদেশি শত্রুদের খুব সহজেই ভয় দিতে পারবে। সাথে সাথেই আমি নিজের উপর এর পরীক্ষা করলাম, তবে দেখলাম মানুষের উপরে কোনো কাজ হচ্ছে না। তারপরেই আসলাম বেঙ্গালুরুতে। এখানে আসার পর এই নন্দলালের সঙ্গে আমার বন্ধুত্ব হয়। ওষুধ আবিষ্কারে আমি সফল হওয়ার পর প্রথম নন্দলালকে জানাই। আমার ভয় ছিল আমি নিজের উপর ওষুধ ট্রাই করার পর যদি মস্তিষ্কের কোনো রকম পরিবর্তন ঘটে, আমার বুদ্ধিমত্তা যদি লোপ পায়, তাহলে অ্যান্টিডোট আমি নিজে প্রয়োগ করতে পারবো না। তাই নন্দলালের বাড়িতে এসে তাকে সবটা খুলে বলে অ্যান্টিডোটের ইঞ্জেকশনটা ওর হাতে দিই, আর ওকে বলি আমার শরীরের পশম গজানোর মিনিট 10 পর সে যেন আমার শরীরে অ্যান্টিডোট পুশ করে। তবে তার মনে যে শয়তানি বুদ্ধি চলছিল তা আমি বুঝতে পারিনি। পরীক্ষায় আমি যে সফল সেটা তো আপনারা দেখছেনই। তো ওষুধ শরীরে নেওয়ার পর একটা অদ্ভুত ঘটনা ঘটে। আমার বুদ্ধিমত্তা লোপ না পেলেও আমার বাক শক্তি লোপ পায়, আর এই সুযোগ নিয়ে নন্দলাল অ্যান্টিডোটটা আমার শরীরে পুশ না করে নিজের কাছে রেখে দেয় এবং নিজের স্বার্থে আমাকে ব্যবহার করতে থাকে। আমি ভেবেছিলাম আমার বোধহয় এই জীবন থেকে আর মুক্তি নেই। তবে সেদিন খেলা দেখানোর দিন আপনাদের দেখে আমি আশ্বাস পেয়েছি যে আপনারা কিছু একটা অবশ্যই করবেন। এইটুকু বলে অনিন্দবাবু থামলেন, তারপর আবার বললেন, কিন্তু রুদ্রপ্রিয় বাবু, আপনি কি করে বুঝলেন যে ওই অদ্ভুত প্রাণীটি আমি? রুদ্রপ্রিয় একটু মুচকি হেসে উত্তর দিল, আপনাকে যেমন টিকটিকি সাহায্য করেছিল তেমনি আমাকে সাহায্য করেছে একটা ইঁদুর। আপনার গবেষণাগার তল্লাশি করে সেখানে আমি একটা টিনের বাক্স পাই। সে বাক্সের মধ্যে ছিল একটা ওষুধের শিশি। সেটা পরে ভেঙে যাওয়ায় ওষুধ গড়িয়ে পড়ে একটা পাউরুটির ওপর, আর সেই পাউরুটি খায় ওই ইঁদুরটি, আর সাথে সাথেই ইঁদুরটির শরীরও পশমে ভরে যায়। এখানেই আমার প্রথম খটকা লাগে যে কিছু তো একটা গন্ডগোল আছে। ওরে রাস্তায় যখন সার্কাসের পোস্টারটা দেখি তখন আমার চোখ পড়ে আপনার পায়ের বুড়ো আঙুলের দিকে। বাড়িতে একটা ছবিতে দেখেছিলাম আপনার পায়ের বুড়ো আঙুলটা বাইরের দিকে বেঁকা। ওই অদ্ভুত প্রাণীটির ছবিটির বুড়ো আঙুল একই রকম ছিল। আমার মনে একটু সন্দেহ হয়। আমি ঠিক করি আমরা সার্কাস দেখতে যাব। ইচ্ছা করি আমরা সামনের দিকে সিটগুলো বেছে নিই। আপনি নবীনকে দেখতে পান। আমি জানি নবীনকে দেখলে আপনি নিজেকে আটকে রাখতে পারবেন না। হলো তাই। নবীনকে দেখা মাত্রই আপনি নিচে নেমে এলেন, ওর মাথায় হাত বুলিয়ে দিলেন, আর তখনই সন্দেহটা বিশ্বাসে পরিবর্তন হয়ে গেল। রুদ্রর কথা শেষে অনিন্দবাবু হাসি মুখে বললেন, সত্যি রুদ্রপ্রিয় বাবু, আপনার জবাব নেই। এটাই তো আমার কাজ মশাই। শেষ হলো লোমশ প্রাণী রহস্য। গল্পটি কেমন লাগলো আমাদের অবশ্যই জানান কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও আসছি আরেকটি রুদ্রপ্রিয় গেরি সিরিজের কাহিনী নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।